মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির অবস্থা লেজে গোবরে, ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবে সিলেটে শেখ হাসিনা। ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস। এরা বাংলাদেশের ক্ষমতা আসা মানে দেশকে ধ্বংস করবে। 20 তারিখে যে পরাজয় অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না তাদের পরাজয়। আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। নির্বাচনী প্রচারে উত্তপ্ত সারা দেশ, বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট সুষ্ঠু হবে বললেন সিইসি। রাজনৈতিক বিভাজনই গণমাধ্যমে পেশাগত সুরক্ষার অন্তরায়, নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে মত সিনিয়র সাংবাদিকদের। এবং এভেন লুইস ঝড় থামিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ, ব্যাট করছে 191 রানের টার্গেটে। সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শুভ অঙ্কুর এবং আমি তাসকিন জাহান। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। শুরুতেই আনোয়ার সিমেন্ট শীট ভোটের খবর। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির অবস্থা এখন লেজে গোবরে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারা দেশ ধ্বংস করে দেবে। বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শেখ হাসিনা আরো বলেন, দেশের সমৃদ্ধির চাকা সচল রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। গোলজার আহমেদকে সাথে নিয়ে সিলেট থেকে আরো জানাচ্ছেন হাসান শুভ্র, ছবি তুলেছেন তারিকুর ইমরান। 360 আউলিয়ার পূর্ণভূমি ও প্রাকৃতিক নৈসর্গের শহর সিলেটে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রিয় নেতাকে বরণ করে নিতে দলীয় নেতাকর্মীদের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিকেল 3টার কিছু পর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ হাসিনা। স্লোগান ও করতালিতে ভালোবাসায় সিক্ত হন হাজারো মানুষের। নৌকা মার্কায় ভোট চাইতে আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছে। পরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের ছোঁয়া পায় মানুষ। জানান, ফের সরকার গঠন করতে পারলে বদলে যাবে সিলেট সহ দেশের সার্বিক চিত্র। যখন আওয়ামী লীগ সরকারে আসে, জনগণের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়, আওয়ামী লীগ জনগণের সেবা করে। উন্নয়নের ছোঁয়া সিলেটে এসেছে। সিলেট বিভাগে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। প্রতিটি এলাকায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমরা ঢাকা সিলেট 4 লেনের রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সে কাজও আমরা দ্রুত শুরু করব। নৌকা মার্কা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মার্কা দাবি করে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়েছিলেন বলেই উন্নয়নের সুফল পাচ্ছেন জনগণ। এই নৌকায় ভোট দিয়ে আজকে আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে 93% মানুষকে বিদ্যুৎ দিতে পেরেছি। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বালবো, কোনো ঘর অন্ধকার থাকবে না। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয় তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে, কেননা এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। নৌকা মার্কায় ভোট চাই, কারণ নৌকা মার্কে উন্নয়ন। আর ধানের শীষ মার্কার মানে কি? ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস। ওরা যেন আর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের যারা নমিনেশন দিয়েছে, যে যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা শাস্তি দিয়েছি, তাদেরকে আজকে তারা কাছে টেনে নিয়ে নির্বাচনে অংশীদার হয়েছে। সিলেট বিভাগের 19টি আসনে নৌকা ও মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সুরমা তীরের জনপদ সিলেটের জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুলে ধরলেন এই অঞ্চলের উন্নয়নে গেল 10 বছরে তার সরকারের নেয়া নানা ফেরিস্তি। সেই সাথে প্রতিশ্রুতি দিলেন, আরেকবার ক্ষমতায় এলে সারা দেশের উন্নয়নের জোয়ারে সম্পৃক্ত করবেন এই জনপদের মানুষকে। এর আগে সকালে আকাশপথে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জিয়ারত করেন হযরত শাহজালাল, শাহপরান ও গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। হাসান শুভ্র, চ্যানেল 24,
সিলেট। 3 ডিসেম্বর আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরের চিরির বন্দরে জনসভায় তিনি এই মন্তব্য করেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মহাসচিব। তবে তার অভিযোগ, সরকারের নানামুখী বাধার মুখে বিএনপি ও তার জোটকে নির্বাচন করতে হচ্ছে। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। চেয়ারপারসনের অনুপস্থিতিতে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মহাসচিব। তারই অংশ হিসেবে শনিবার নীলফামারী সৈয়দপুর 5 স্টার মাঠ থেকে শুরু করেন গণসংযোগ। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের নানামুখী বাধার মুখে তাদের নির্বাচন করতে হচ্ছে। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের প্রতি, আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনার কোন ব্যক্তি বা দলের কর্মচারী কর্মকর্তা নন। আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এরপর মির্জা ফখরুল যান দিনাজপুরের পার্বতীপুর বাস স্ট্যান্ডে, সেখানে সভা করেন। এখান থেকে চিরির বন্দর। তিনি বলেন, 30 ডিসেম্বর আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। সমগ্র বাংলাদেশের মানুষ একদিকে, আর অত্যাচারী, নির্যাতনকারী, নিপীড়ক আওয়ামী লীগ যারা ওই সরকারকে সঙ্গে নিয়ে, রাষ্ট্রযন্ত্রকে সঙ্গে নিয়ে কোন রকম ঠিকই আছে বর্তমান। 30 তারিখে যে পরাজয় অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না তাদের পরাজয়। চিরির বন্দর থেকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন মির্জা ফখরুল। রোববার পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের নানা প্রান্তে তার গণসংযোগ করার কথা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, নানা প্রতিকূলতার মধ্যে তাদেরকে নির্বাচনী প্রচারণা চালাতে হচ্ছে। তাই তিনি জনগণের প্রতি আহ্বান জানান, 30 ডিসেম্বর যেন তারা ভোট বিপ্লবের মাধ্যমে এর জবাব দেন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঠাকুরগাঁও। এবার ফ্রেশ প্রিমিয়ামটি ভোটে হাওয়া। ভোটের দিন যত এগিয়ে আসছে, সারা দেশে প্রচারণায় ততই বাড়ছে উত্তাপ। সেই সাথে বড় দুই দলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে। নরসিংদীতে এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছে এক শিশু। সরকারি ছুটির দিনের সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের দৌড়ঝাঁপ। রাজধানীর পশ্চিম রাজাবাজার মহিলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রচারে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিএনপির কোনো অপপ্রচার আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। আমরা কোনো সন্ত্রাসী, আমরা কোনো পেশি শক্তির দ্বারা কিংবা আমরা বন্দুকের নলকে আমরা কোনোদিনই করি নাই, বিশ্বাস করি না। জনগণের ম্যান্ডেটে 2008 এবং পরপরে আমরা 2 টার্ম ক্ষমতায় ছিলাম। আমরা এবার 30 ডিসেম্বর আবারও ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ। রাজধানীর মতিঝিল, শান্তিনগর এলাকায় প্রচার চালান মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন। আর ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী শামীমারা বেগম প্রচার চালান খিলগাঁও, তালতলা এলাকায়। গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রচারপত্র বিলি করে তার পক্ষে উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে ভোট চান দলটির নেতাকর্মীরা। নোয়াখালী 5 আসনে নারী সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নালিশ করা ছাড়া বিএনপির কোনো কাজ নেই। বাংলাদেশ নালিশ পার্টি, বিএনপি এখন সম্বল হলো বিদেশিদের কাছে নালিশ। নির্বাচন কমিশন একটা পেয়েছে, প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোন পার্টি না যায়, বিএনপি আছে। কেন যায়? নালিশ। ভোলায় সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সহ 4 প্রার্থী। পরে সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ। বিএনপি বা এখন ঐক্যজোট হয়েছে, তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো নির্বাচনটাকে প্রশ্নবোধক করা, নির্বাচন কমিশনকে প্রশ্নবোধক করা। নৌকায় ভোট চান নড়াইল 2 আসনের প্রার্থী মাশরাফি। যোগ দেন কালনাঘাট, লক্ষ্মীপাশা, এরেন্দা, দত্তপাড়ার পথসভায়।
তবে শান্তিপূর্ণ প্রচারের মধ্যেও হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহির নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে। এ সময় এক শিশু গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সিরাজগঞ্জ 6, মাদারীপুর 2, ব্রাহ্মণবাড়িয়া 3, যশোর 3, লক্ষ্মীপুর 3 ও লালমনিরহাটে সংবাদ সম্মেলনে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ধানের শীষের প্রার্থীরা। অভিযোগ করেন ত্রাসের রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগ। কিন্তু প্রতিদিনই আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে খুলনা, বরিশাল সহ সারা দেশে শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। হিরুল খান, চ্যানেল 24, ঢাকা। এখন ফ্রেশ প্রিমিয়ামটি 200 গ্রামের সাথে 200 গ্রাম ফ্রেশ চিনি ও ফ্রেশ প্রিমিয়ামটি 400 গ্রামের সাথে সুদৃশ্য কন্টেইনার ফ্রি। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এদিকে ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। আর ইসিতে দেখা করে প্রার্থিতা বাতিল হওয়া আসনগুলোতে ভোট স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের চেয়ে কোন রকমের একেবারে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কিছু নাই সারা দেশে কোথাও। বানচাল করার কোনো পরিস্থিতি নাই, পরিবেশও নাই, আর কারো সাহসও নেই। শিল্পকলা একাডেমিতে ঢাকা 4 থেকে ঢাকা 18 আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেন ঢাকা বিভাগীয় কমিশনার। এতে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যান 4 সদস্যের প্রতিনিধি দল। প্রার্থিতা বাতিল হওয়া আসনগুলোতে ভোট স্থগিতের দাবি জানান তারা। নির্বাচনে জামাতের কোনো প্রার্থী নেই বলেও দাবি করেন বিএনপি। কারণেই এই বিরোধটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটা স্থগিত রাখা উচিত বলে আমরা মনে করি, এবং এটাই হবে ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত। বিএনপির প্রতীক ধানের শীষ তাদেরকে দেওয়া হয়েছে, জামাত তাদেরকে মনোনীত করে নাই, বিএনপি করেছে। এদিকে জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে প্রজন্ম 71। একই দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে মুক্তিযোদ্ধাদের সন্তান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বেশ কয়েকটি সংগঠন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। HRRM 100% পিওর 60 গ্রেড রিবার, যা অধিক তাপ ও ভূমিকম্প সহনীয় স্টিল। রোহিঙ্গাদের উপর সংঘটিত অত্যাচারকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই স্বীকৃতিকে নৈতিক জয় বলছেন শরণার্থী বিশেষজ্ঞ ও কূটনৈতিক বিশ্লেষকরা। তবে কোনো স্বীকৃতি দিন শেষে কাজ দেবে না যদি মিয়ানমারের উপর কোনো চাপ তৈরি করা না হয়। মোর্শেদ হাসিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোহিঙ্গাদের উপর সংঘটিত নিপীড়নকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে গত বৃহস্পতিবার প্রস্তাব পাশ করে মার্কিন প্রতিনিধি পরিষদ। অসহায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বিশ্বে একে নৈতিক জয় বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞ ও কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই ইস্যুতে আগামীতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। এই প্রস্তাবনাটা পাশ হওয়ার মধ্য দিয়ে একটা মরাল বা নৈতিক একটা বিজয় আপনি বা নৈতিক একটা অগ্রগতি হিসাবে ধরতে পারেন। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে মার্কিন সরকারের উপর, প্রশাসনের উপর কিন্তু একটা চাপ বৃদ্ধি করবে। আপনি যে লক্ষ্য করেন গত দিনে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। তাদের মতে আন্তর্জাতিক আদালতের যে কোনো সিদ্ধান্তেও মার্কিন প্রতিনিধি পরিষদের এই উদ্যোগের প্রভাব থাকবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে যেই ইনভেস্টিগেশনের প্রস্তুতি চলছে, প্রাথমিক যে তদন্ত তারা করবে ভাবছে এবং একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গিয়ে সেটাকে কিছুটা হলেও একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তখন দেখা যাবে যে অন্য কিছু রাষ্ট্রও সেটার ধারাবাহিকতায় তারাও এ ব্যাপারে একটা বক্তব্য দিতে হয়তো বাধ্যবোধ করতে পারে, অথবা অন্তত কিছুটা হলে অনুপ্রাণিত হবে। তবে দুজনই বলছেন, রোহিঙ্গারা তাদের অধিকার ফিরে না পেলে এসবের কোনো মূল্য নেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক বিভাজনে গণমাধ্যমের পেশাগত সুরক্ষার প্রধান অন্তরায়, এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা। তাই নিজেদের স্বার্থ সুরক্ষায় সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তারা।
সকালে ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজের আয়োজনে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ শিরোনামে এক কনভেনশনে এসব কথা উঠে আসে। 90 দশকের শুরু থেকে এ পর্যন্ত দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন 20 জনেরও বেশি সংবাদকর্মী, যার অধিকাংশই খুন হয়েছেন 2001 থেকে 2006 সালের মধ্যে। কিন্তু এ পর্যন্ত বিচার হয়েছে মাত্র একটি খুনের, আরেকটিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এমন বাস্তবতায় ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজ আয়োজন করে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, যেখানে বক্তারা এই বাস্তবতার জন্য সাংবাদিকদের অনৈক্যকে দায়ী করেন। তাদের শুধু পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিষয়টা, পেশাগত স্বার্থ আদায় করার জন্য, হ্যাঁ, এবং তাদের পেশার উন্নয়নের জন্য কাজ করার বিষয়টা খুব দুর্বল হয়ে গেছে। সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওই যে অভাবটি, এটা সবচেয়ে বড় একটা কারণ, যে জন্য আমাদের মনে হয় যে শেষ পর্যন্ত তারা অনেক কিছুই করতে পারছেন না। সাংবাদিকদের শত্রু সবাই, এমন মত দিয়ে বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা না থাকলে দেশের গণতন্ত্র ব্যাহত হবে। এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে রাজনৈতিক প্রলেপ দিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করি, বিষয়টি এত সরলীকরণ নয়। এটি মনেই করা হয় বাংলাদেশে যে সাংবাদিক হত্যা নির্যাতন হলে বিচার না করলে কিছুই হয় না। এটি হলো স্বাভাবিক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নির্বাচন করি, প্রেস ক্লাব করি, ইউনিয়ন করি, অন্য সংগঠন করি, আমরা নেতা হই, কিন্তু ওই সাময়িক কাজ নিয়েই সবাই ব্যস্ত থাকি। বক্তারা সবাই পরামর্শ দেন, খুন হওয়া সাংবাদিকদের বিচারে বিশেষ একটি ট্রাইব্যুনাল খোলার উদ্যোগ নেওয়া উচিত সরকারের। সত্য যতটুকু বেরিয়ে আসে নানাভাবে এই সাংবাদিকদের কলম থেকেই বেরিয়ে আসে বা ক্যামেরা থেকে বেরিয়ে আসে। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। এবার বাংলাদেশ উইন্ডিজ সিরিজের খবর। সিরিজ নির্ধারণী শেষ টি-20তে উইন্ডিজের দেয়া 191 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 42 রান। মিরপুর স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় উইন্ডিজ। মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লুইস। দলীয় অর্ধশতক আসে 19 বলে। এই ঝড় থামান মাহমুদুল্লাহ। তার প্রথম ওভারে দ্বিতীয় বলে বোল্ড করেন লুইসকে, থামে 35 বলে 89 রানের ঝোড়ো ইনিংস। প্রথম 10 ওভারে উইন্ডিজরা যেখানে 123 রান তোলে, সেখানে পরের 9 ওভার 2 বলে 67 রান যোগ করতে পারে। 4 বল আগে অল আউট হয় 190 রানে। 3টি করে উইকেট নেন মাহমুদুল্লাহ, সাকিব ও মোস্তাফিজুর রহমান। Shakib, wily old customer, got him. He drew. By our estimate, he still had his foot a little behind the line. It looked like a fair delivery. He's made good contact with that. That's going to be all the way. Taken full toll of the free. এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াসাদ আজিম। রিয়াসাদ, 191 রানের টার্গেট তারা করে জয় কতটা সম্ভব মনে করছেন? এটা আসলে ম্যাচ যত এগোবে ততই বোঝা যাবে যে আসলে জয় কতটা সম্ভব। আমরা যদি একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে 123 রান প্রথম 10 ওভারে এভিন লুইস করলেন 89 রান, 19 বলে 50, কিন্তু তার পরবর্তী সময় কিন্তু ক্যারিবিয়ান অন্য ব্যাটসম্যানরা কিন্তু আসলে খুব একটা সফল হতে পারেননি। তো আসলে পার্টিকুলার সিনারিওতে আসলে কে কোন সময় টেম্পো ধরে রাখতে পারে কিংবা মোমেন্টাম ধরে রাখতে পারে সেটা অনেক বড় বিষয়। তবে বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে খেলছে, স্কোর বোর্ড সচল রয়েছে, উইকেট গেছে মাত্র একটি যতটুকু আমি জানতে পেরেছি, সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে। তবে এই জায়গা থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হচ্ছে রানের চাকা বা গতি, সেটিকে সচল রেখে সামনে এগিয়ে যাওয়া। এর আগে কিন্তু আমরা দেখেছি যে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা কিন্তু তারা খুব বেশি রান তোলা তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু মাহমুদুল্লাহ, সাকিব এবং মোস্তাফিজের বলে কিন্তু অনেকটাই আত্মাহুতি দিয়েছেন। বাংলাদেশের প্রথম দিকের বোলিং অ্যাটাক যেমন ছিল, আপনি দেখেন যে আবু হায়দার রনি 2 ওভারে 39 রান দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার পুরো স্পেল শেষ করতে পারেনি, কিন্তু তার ইকোনমি ছিল 6-এর নিচে। তো এরকম অনেক কিছুই ঘটতে পারে। পরবর্তী সময়ে যারা পার্ট টাইমার হিসেবে বল করতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, তারাও হয়তো চমক রাখতে পারে। সেই জায়গাগুলোতে আসলে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বাংলাদেশকে, এবং যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ মোটামুটি একটা প্রপার ট্র্যাকে রয়েছে, সেটাকে ধরে রাখতে হবে। শুভ রেজাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অনেক কিছু ঘটতে পারে, তবে শুভকামনা বাংলাদেশ দলের জন্য। এই সাথে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু।
জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন আইনজীবী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিকের পক্ষে আমরা ব্যানারে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে অধ্যাপক আনুম মোহাম্মদ বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো প্রশ্নবিদ্ধ ছিল। অভিযোগ করেন, এবারও সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্য সবার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আইনজীবী শাহদিন মালিক বলেন, আইনের তোয়াক্কা না করেই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি। 17 দফার প্রস্তাবনা দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইশতেহার ঘোষণা করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্নাতক পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সহ বেশ কিছু প্রস্তাবনা রয়েছে এতে। এ সময় বাসদ নেতারা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করে ফিলিস্তিন ও মুসলিম উম্মার প্রতি শত্রুতামূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র। সকালে রাজধানীতে এক আন্তর্জাতিক সেমিনারে এই মন্তব্য করেন আল আকসা মসজিদের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমদ হোসাইন। ফিলিস্তিনের পাশে থাকায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। আল আকসা মসজিদ মুসলমানদের দ্বিতীয় কিবলা, অবস্থান ফিলিস্তিনের জেরুজালেমে। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বে জেরুজালেম থেকে বিতাড়িত হচ্ছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে তেল আবিব থেকে মার্কিন দূতাবাসে স্থানান্তর করা হয়েছে জেরুজালেমে। এসবের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। এই ইস্যুতে ঢাকায় আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনারের। এতে আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি বলেন, জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করে ফিলিস্তিন এবং মুসলিম উম্মার প্রতি শত্রুতামূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে কাজ করছে মুসলিম উম্মা তার বিরোধিতা করেছে, কারণ আল আকসা প্রতিটি মুসলমানের হৃদয়ে রয়েছে। ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করছে। বৈধ অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, মুসলিম উম্মার সমর্থন ছাড়া ফিলিস্তিনিদের দাবি আদায় সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে তারা ফিলিস্তিনিদের পক্ষে আছে, কিন্তু সে অনুযায়ী কাজ হচ্ছে না। ফিলিস্তিনিদের এই সংগ্রামে বাংলাদেশ পাশে থাকায় আমি এই দেশের জনগণকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বাংলাদেশের জনগণ সব সময় ফিলিস্তিনের সংগ্রামকে সমর্থন করে এবং তাদের পাশে আছে। ফিলিস্তিনিদের সাথে হিংসাত্মক আচরণ করা হচ্ছে। অবিচার কখনো জয়ী হতে পারে না। মুসলমানদের একতার অভাবে নানা সংকটে রয়েছে মুসলিম দেশগুলো। আমাদের উচিত একতাবদ্ধ হয়ে থাকা। অনুষ্ঠানে বাংলাদেশে থাকা বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জামালপুরে নিজ গ্রামে বাবার কবরেই ঘুমাবেন তিনি। শেষ প্রস্থানের আগে এটিই ছিল চলচ্চিত্রকার আমজাদ হোসেনের শেষ ইচ্ছা। 7 দিন পর শুক্রবার রাতে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় তার মরদেহ। শনিবার বেলা 11টার কিছু পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে। সেখানেই হয় তার প্রথম জানাজা। জামালপুরের নিজ গ্রামে কাল সমাহিত করা হবে এই চলচ্চিত্রকারকে। জীবন থেকে নেওয়া ছবিতে বলেছিলেন যে জীবনের কথা ৭৬ বসন্ত পার করে এবার সেই জীবন থেকে চিরবিদায় নিলেন একজন গল্পকার। চিত্রনাট্য জুড়ে এখন যে তাই শুধুই শূন্যতার পটভূমি। যে পটভূমিতে প্রার্থনার গোলাপে ছিল ভালোবাসার রং, গাঁদা ফুলের হলুদে ছিল বন্ধুতার বারতা। যদিও মন জুড়ে ছিল প্রিয়জন হারাবার বেদনা আর চোখে দুঃখের নোনা জল। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এভাবেই স্বজন শুভনোধ্যায়ীদের সিক্ত আবেগে হয়তো নিশ্চুপেই শেষ বারের মতো আপ্লুত হলেন আমজাদ হোসেন। ফুলে ফুলে ছেয়ে গেল বেদি। আমাদের এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আমরা খুব শূন্য হয়ে গেলাম। তিনি যে সৃষ্টিশীলতা দেখিয়েছেন তার জন্য আমাদের অশেষ অশেষ শ্রদ্ধা। আমরা যদি আগামী 100 বছর বড় চলচ্চিত্রের ইতিহাস লিখি, তাহলে আমজাদ হোসেনের নাম লিখতে হবে। বিদায় বারতায় হৃদয় যদিও ভারাক্রান্ত, তবুও এই শেষ বেলায় বাবা যেন ছিলেন প্রাণের অনেক কাছেই। বাবার ইচ্ছের রঙে তাই নিজেদের আবেগটাকেও জড়িয়ে রাখল দুই সন্তান।
শহীদ মিনার থেকে আমজাদ হোসেনকে নেওয়া হয় তার প্রিয় প্রাঙ্গণ এফডিসিতে। সেখানেও স্মৃতিচারণায় ডুকরে কেঁদে ওঠে প্রিয়জনের মন। শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, পুরো শিল্পীর জন্য যে ক্ষতি হয়ে গেল এটা আসলে কোনোভাবেই পোষানোর নয়। একটি আমজাদ হোসেন চলচ্চিত্র, এই কথাটা শোনা যাবে না। চলচ্চিত্রের সব্যসাচী হিসেবে ছিলেন। শূন্যতার সৃষ্টি হইল, সেটা সত্যি অপূরণীয়। আমজাদ হোসেনের সাথে প্রতিটি মুহূর্ত ছিল ক্লাস নেয়ার মতো। তার সৃষ্টি যে আছে সেই সৃষ্টিকে নিয়ে তাকে মনে রাখতে হবে। এখানে হয় প্রথম জানাজা, যেখানে পুরোটা চত্বর জুড়ে শুভানুধ্যায়ীরা ছিলেন প্রার্থনার বন্ধনে। ক্যালেন্ডারের পাতায় জন্মমৃত্যুর একটাই তারিখ 14, মাসটাই শুধু আলাদা। হোক না সে মর্ত কিংবা স্বর্গলোক, চলচ্চিত্রের ভুবন জুড়ে আমজাদ হোসেন রয়ে যাবেন এক ভিন্ন পরিচয়ে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতি, ফিরছি আরো খবরে। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমের পক্ষে তার 2 ছেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বিকেলে চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সে এই মতবিনিময় সভা হয়। এ সময় গত কয়েকদিনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও প্রচার কার্যালয়ে হামলা ভাঙচুরের কথা তুলে ধরেন শামসুল আলম সুমন ও সাইফুল আলম দীপু। নির্বাচন সুষ্ঠু করতে গণমাধ্যম কর্মীদের সহায়তাও চান তারা। না ফেরার দেশে চলে গেলেন জাতীয় প্রতীক শাপলার নকশাকার মোহাম্মদ ইদ্রিস। সকালে রাজধানী একটি হাসপাতালে মারা যান তিনি। আগামীকাল বাদ জোহর জন্মস্থান রংপুরে জানাজা শেষে মুন্সিপাড়ায় দাফন করা হবে তাকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গেল বৃহস্পতিবার কিডনিজনিত অসুস্থতায় তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের কাছে পরিবারের দাবি, তার কবরটি যেন তার নামেই বরাদ্দ থাকে। মোহাম্মদ ইদ্রিস ভাষা আন্দোলন এবং ছায়ানটের প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। সাভারে একে একে দখল হয়ে যাচ্ছে খালগুলো। সম্প্রতি বনগাঁও ইউনিয়নের বামনি খালে রাতের আধারে বালু ফেলে ভরাট করছে দখলদাররা। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও মেলেনি প্রতিকার। উল্টো অভিযোগ, হাউজিং কোম্পানিগুলো বলছে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। সাভার থেকে ওপো হাবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাভারের বনগাঁও ও তেঁতুলঝোড়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া বংশী ও তুরাগ নদীর সংযোগকারী বামুনি খাল পলি পড়ে নাব্যতা হারালেও স্থানীয় কৃষকদের সেচ কাজে ভূমিকা রাখছিল। কিন্তু সম্প্রতি বালু দিয়ে ভরাট করে দখল করা হয়েছে খালটি। অভিযোগের তীর হেমায়তপুর এলাকার আলমনগর হাউজিং নামে একটি প্রতিষ্ঠানের দিকে। সরকারি খাল দখলের ফলে হুমকিতে পড়েছে কৃষি জমি। খালটি উদ্ধারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করলেও প্রতিকার মেলেনি। আমার খালের দরকার, আমার চোখে পানি বাজে, আমরা খেত খোলা করে খাই, কৃষি মানুষ। রাত্রে আধারে সন্ত্রাসী নিয়ে উনি করে যে রাত্রে আলম চান উনি রাত্রে আধারে ওই বালু ফালায় খালটা ভরাট করে ফেলছে। পাবলিকের জমি জোর করে দখল করে ভরাট করে বিক্রি করে উনি এখন কোটিপতি হয়েছে। খালটি দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিও। তিনি জানান, সাভার উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত হাউজিং প্রতিষ্ঠানের মালিকের সাথে কোনোভাবেই কথা বলা সম্ভব হয়নি। তবে তার একজন প্রতিনিধির দাবি, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। সুগন্ধা হাউজিং এর মালিক হাজি আলম চান ইতিমধ্যে তিনি আরেকটি সরকারি হালট যে রাস্তা ছিল সেটিও হাউজিং এর ভিতরে নিয়ে প্লট করে বিক্রি করে ফেলছে। খুঁটির অনুযায়ী আমাদের কোনো মাটি এখন খালে নেই, খাল এখন দখল মুক্ত। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, দ্রুত খালটি পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। তো যারা ভরাট করেছে, অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। তো তারা এসেছিল, আমার সাথেও কথা বলেছে, তারা বলেছে তারা একটু সময় নিয়ে উদ্ধার কাল দখল ছেড়ে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতি। একটু পর সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম সন্ধ্যা 7টার খবরে। এবার দেশের বাইরের খবর জানাবো।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগে প্রথমবারের মতো ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত খন্দকার আব্দুল্লাহ। স্থানীয় সময় শুক্রবার সকালে শপথ নেন তিনি। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে আব্দুল্লাহকে গোল্ড বার পরিয়ে দেন তার স্ত্রী, পাশে ছিলেন তার মা। আব্দুল্লাহ ছাড়াও এদিন পদোন্নতি পেয়েছেন ট্রাফিক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত 2 ব্রিটিশ নাগরিক। নিউ ইয়র্ক পুলিশে প্রায় 350 অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীতে সব মিলিয়ে 1,500-এর মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন। চলতি বছরে তৃতীয়বারের মতো আংশিক অচলাবস্থার মুখে পড়ল যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কংগ্রেসের মতবিরোধের জেরে আবারও অচলাবস্থা তৈরি হয়েছে। এতে এরই মধ্যে অচল হয়ে পড়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, পরিবহন, কৃষি, রাজ্য প্রশাসনিক দপ্তরগুলো। এছাড়া বন্ধ থাকবে বন বিভাগ ও ফেডারেল ন্যাশনাল পার্ক। বেতনহীন হয়ে পড়েছেন 8 লাখ সরকারি কর্মচারী। গেল সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের সকল বিভাগের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দে একটি বিল অনুমোদন করে। তবে বিলটিতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় তা স্বাক্ষরে অসম্মতি জানান ট্রাম্প। এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। ভারতের ঝাড়খণ্ডে শিশু সহ 2 গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝাড়খণ্ডের লাতেহার জেলা আদালত এই রায় দেন। নেপালে পার্বত্য এলাকায় বাস খাদে পড়ে অন্তত 21 শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় শিক্ষা সফর শেষে কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইনস্টিটিউটের বাসটি খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে 6 সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগী রেহান খান রয়েছেন। শেষ করব সন্ধ্যা 7টার খবর। তার আগে সিলনটি শিরোনামগুলো জানাবো আরও একবার। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির অবস্থা লেজে গোবরে, ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবে সিলেটে শেখ হাসিনা। ধানের শীষ মার্কার মানে কি? ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস। 20 তারিখে যে পরাজয় অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না তাদের পরাজয়। আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল। নির্ভয় ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। নির্বাচনী প্রচারে উত্তপ্ত সারা দেশ, বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর। প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট সুষ্ঠু হবে বললেন সিইসি। রাজনৈতিক বিভাজনই গণমাধ্যমে পেশাগত সুরক্ষার অন্তরায়, নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে মত সিনিয়র সাংবাদিকদের। উইন্ডিজের দেয়া 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ, বিতর্কিত সিদ্ধান্তে সমালোচিত বাংলাদেশি আম্পায়ার। এই ছিল চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবর। একটু পর স্পোর্টস 24 দেখার আবটন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।